হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো গুপ্ত যুগের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে। তোমাদের থার্ড সেমিস্টারের মেজর হিস্ট্রির যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু যে পুরো গুপ্ত যুগটা রয়েছে এবং তার সাথে সাথে গুপ্ত যুগের পরবর্তী কিছু অংশ কিন্তু রয়েছে। তো সেই গুপ্ত যুগ থেকেই কিন্তু আমি বিভিন্ন টপিক নিয়ে আগের ক্লাসেও আলোচনা করেছি এবং সেই সিলেবাসের উপর থেকেই কিন্তু আজকে গুপ্ত যুগের যে মুদ্রা ব্যবস্থা রয়েছে সেই বিষয়টার উপরে কিন্তু আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে থার্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, একটা হলো 7076398606 এবং আর একটা হলো 6295916282। এবং তোমাদের থার্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের পুরো থার্ড সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো। তার সাথে সাথে কিন্তু নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস গুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকের টপিকটা হচ্ছে গুপ্ত যুগের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে। এই যে মুদ্রা ব্যবস্থা রয়েছে, এই যে মুদ্রা সম্পর্কে পড়ছি, তো মুদ্রাটা কিন্তু অর্থনীতিরই একটা অংশ বলা যেতে পারে। যেমন এই যে অর্থনীতি বলি আমরা, এই অর্থনীতির ভিত্তি কি? অর্থনীতির যদি প্রথমতম ভিত্তি বা প্রথম ভিত্তির কথা বলি, সেটা বলা যায় যে কৃষি কাজ সম্পর্কে বা কৃষি সম্পর্কে বা কৃষি ক্ষেত্র সম্পর্কে। অর্থনীতির কিন্তু বিভিন্ন ভিত্তি রয়েছে, যেমন কৃষিকাজের কথা বলা যেতে পারে, পশুপালনের কথা বলা যেতে পারে, বিভিন্ন শিল্পের কথা বলা যেতে পারে, ব্যবসা বাণিজ্যের কথা বলা যেতে পারে। অর্থনীতির মধ্যে কিন্তু এই মুদ্রা ব্যবস্থার কথাও কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই যে আমরা আজকের ক্লাসে আলোচনা করছি মুদ্রা ব্যবস্থা নিয়ে, মুদ্রা ব্যবস্থাটা বিশেষত কিন্তু বাণিজ্যিক ক্রিয়াকলাপের সঙ্গেই কিন্তু সম্পর্কিত। কি বলা হয়েছে দেখো, যে গুপ্ত যুগে যে বাণিজ্যিক ক্রিয়াকলাপ রয়েছে সেই ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু মুদ্রা ব্যবস্থা সম্পর্কিত ছিল। তাহলে গুপ্ত যুগেও কিন্তু এই মুদ্রা ব্যবস্থা কিন্তু একটা বাণিজ্যিক ক্রিয়াকলাপের মাধ্যমে কিন্তু সম্পর্কিত ছিল। দুটা বিষয় কিন্তু মুদ্রা ব্যবস্থা এবং বাণিজ্যিক যে ক্রিয়াকলাপ রয়েছে সেটা কিন্তু যে সম্পর্কিত দুটো বিষয় কিন্তু ছিল। আচ্ছা, এছাড়াও কি গুপ্ত রাজারা কিন্তু প্রাচীন ভারতের স্বর্ণ মুদ্রার কিন্তু প্রবর্তক ছিলেন। এই যে প্রাচীন ভারতের যে গুপ্ত রাজাদের সম্পর্কে মানে বলা হচ্ছে, তাহলে কি বলা হচ্ছে, তারা কিন্তু স্বর্ণ মুদ্রার কিন্তু যে প্রবর্তক আর কি ছিলেন। এছাড়াও কি প্রথম দিকে কিন্তু গুপ্ত রাজারা স্বর্ণ মুদ্রার সঙ্গে সঙ্গে রৌপ্য মুদ্রারও কিন্তু যে প্রচলন কিন্তু করেছিলেন। তাহলে শুধুমাত্র কি তারা স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন সেটা কিন্তু বলা হচ্ছে না। তারা কিন্তু যেমন একদিকে বলা হচ্ছে প্রথম দিকে কি ছিল, গুপ্ত রাজারা স্বর্ণ মুদ্রার সঙ্গে সঙ্গে রৌপ্য মুদ্রারও কিন্তু প্রচলন করেছিলেন। পরবর্তীতে কি বলা হচ্ছে যে সমুদ্রগুপ্ত 8 প্রকারের কিন্তু স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। এবার দেখবো যে এই যে গুপ্ত বিভিন্ন রাজারা রয়েছেন বা সম্রাটরা রয়েছেন তারা কি কি মুদ্রার প্রচলন করেছিলেন বা কত রকমের মুদ্রার প্রচলন করেছিলেন, এই সমস্ত কিছু নিয়ে দেখবো। প্রথমেই বললাম যে সমুদ্রগুপ্ত যিনি ছিলেন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, তিনি কিন্তু 8 প্রকার টোটাল স্বর্ণ মুদ্রার কিন্তু প্রচলন করেছিলেন। এছাড়াও কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত 5 প্রকার কিন্তু স্বর্ণ মুদ্রার প্রচলন কিন্তু করেছিলেন। আরো কি জানবো, যে গুপ্ত রাজাদের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু পশ্চিম ভারতে রৌপ্য মুদ্রার কিন্তু প্রচলন করেন এবং তিনি সর্বপ্রথম তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন। তাহলে এই যে তাম্র মুদ্রা সম্পর্কে জানছি, এই তাম্র মুদ্রার প্রচলন কে করেছিলেন? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এছাড়াও কি জানতে পারছি, গুপ্ত যুগের মুদ্রাগুলি সব কুষাণদের অনুকরণে তৈরি করা হয়েছিল। রৌপ্য ও স্বর্ণ মুদ্রাগুলি দেশীয় ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হতো। তাহলে এই যে রৌপ্য মুদ্রা রয়েছে, স্বর্ণ মুদ্রা রয়েছে, প্রথমেই দেখলাম মুদ্রা ব্যবস্থা কিন্তু বাণিজ্যিক ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু সম্পর্কিত বিষয় ছিল। তাহলে এই যে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মুদ্রার কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে রৌপ্য মুদ্রা এবং যে স্বর্ণ মুদ্রাগুলি ছিল সেগুলি কিন্তু দেশীয় এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু
ব্যবহার করা হতো। মানে একদিকে যেমন স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হতো, অপরদিকে কিন্তু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও এই রৌপ্য এবং স্বর্ণ মুদ্রাগুলি কিন্তু বিশেষভাবে ব্যবহার করা হতো। এছাড়াও কি বলা যায়, মুদ্রাগুলির মান কিন্তু যথেষ্ট উন্নত ধরনের ছিল, মানে মুদ্রাগুলি যথেষ্ট উন্নত মানের ছিল, এটাও কিন্তু বলা যায়। এছাড়াও কি তাম্র মুদ্রাগুলি আঞ্চলিক বাণিজ্যে দ্রব্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হতো। তাহলে আমরা প্রথমে দেখছি যে রৌপ্য মুদ্রাগুলি এবং স্বর্ণ মুদ্রাগুলি কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, দেশীয় এবং বিদেশি বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখছি রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রার ব্যবহার করা হচ্ছে। তাহলে তাম্র মুদ্রার ব্যবহার কোথায় করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে? তাম্র মুদ্রার ব্যবহার করা হচ্ছে আঞ্চলিক বাণিজ্যে দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই তাম্র মুদ্রার ব্যবহার করা হচ্ছে। তাহলে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম আজকে যে গুপ্ত যুগের মুদ্রা ব্যবস্থা নিয়ে। সেখানে কি দেখলাম, মুদ্রা ব্যবস্থাটা কিসের একটা সঙ্গে সম্পর্কিত দুটো বিষয় রয়েছে, বাণিজ্যিক ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু সম্পর্কিত বিষয় রয়েছে। এছাড়াও কি জানতে পারলাম যে গুপ্ত রাজারা কি ছিলেন, যে স্বর্ণ মুদ্রার প্রবর্তক ছিলেন। সেখানে আমরা দেখতে পেলাম সমুদ্রগুপ্ত 8 প্রকার স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত 5 প্রকার স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল। এছাড়াও আমরা বিভিন্ন জানতে পারলাম এই মুদ্রাগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কোন কোন বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রা দেশীয় এবং বৈদেশিক বা বিদেশি বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এবং তাম্র মুদ্রাগুলি কি হচ্ছে আঞ্চলিক বাণিজ্যের দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাহলে গুপ্ত যুগের মুদ্রা ব্যবস্থা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। আর সমস্ত রকমের যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদের দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।